আমি আর আপু প্রতিদিন রাতে এক রুমে থাকতাম। কিন্তু মাঝে মধ্যে প্রায় প্রায় লক্ষ্য করতাম আপু গভীর রাতে ঘুম থেকে উঠে অন্ধকারে কোথায় যেন চলে যেত। আবার 2 থেকে 3 ঘন্টা পর সেখান থেকে এসে চুপি চুপি করে আমার পাশে শুয়ে পড়ত। কিন্তু যখন আপু আমার পাশে এসে শুইত, তখন আপুকে খুব পরিশ্রমী এবং ক্লান্তিক মনে হতো। মনে হচ্ছে কোনো পরিশ্রমের কাজ করে এসেছি। একদিন আমি ঘটনাটির রহস্য জানার জন্য আপু যখন গভীর রাতে অন্ধকারে রুম থেকে বেরিয়ে যায়, তখন আমি সেই ঘটনার রহস্যটি জানার জন্য আপুর পিছন পিছন গেলাম। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার রুমে প্রবেশ করতেছে। তারপর আমি ভাবলাম, দেখি আপু বাড়িওয়ালার সাথে কি করে। তাই ঘটনাটি জানার জন্য দরজার পাশে কান পেতে দাঁড়িয়ে রইলাম। একটু পর যা শুনতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান নূর। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে গল্পটি আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প। বন্ধুরা, বর্তমানে আমার বয়স 30, তবে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 15। ছোটবেলা থেকেই আমাদের বাবা মারা যায়। আমাদের কোনো ভাই নেই। আমরা 2 বোন। মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, যখন আমার বয়স 12 কি 13 হবে এবং আমার বড় বোনের বয়স 15 থেকে 16 হবে, তখন আমার মাও মারা যায়। আর এদিকে আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যে কারণেই আমরা এলাকার কিছু মানুষের সহায়তায় চলে আসি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে কাজের সন্ধানে। আমার বড় বোনের নাম শিমুল। আমি আর শিমুলা আপা আমাদের এলাকার এক আত্মীয়র বাসায় এসে উঠলাম। কিন্তু ঢাকা শহর, কেউ কাউকে এক বেলা খেতে দিবে, কিন্তু থাকার স্থান দিবে না। দেওয়াটা কষ্টকর হয়ে যায়। ঢাকা শহর আজব শহর। মানুষের বসবাসের জন্য সামান্যটুকু জায়গা দিবে, এটা কেউ চাইলেও দিতে পারে না। কারণ এখানে বসবাসের জায়গা খুবই সীমিত। আমি এবং আমার বড় আপু শিমুল আপুকে নিয়ে আমাদের এই আত্মীয়ের বাসায় খুব কষ্ট করে 2 দিন রইলাম। 2 দিন থাকার পর আমরা কি করব বুঝতে পারতেছি না। আমাদের হাতে তখন অল্প কিছু টাকা ছিল, যা দিয়ে আমরা কোনোরকম চলতে পারতাম। কিন্তু বাসা ভাড়া নেওয়ার মতো টাকা আমাদের কাছে ছিল না তখন। আমি আর শিমুল আপু খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে আমরা একটা বাসা খুঁজতেছি, যাতে কিছুদিন পরে আমরা কিছু করে টাকা পয়সা দিতে পারি। এমন একটা সুহৃদরবান বাড়িওয়ালা খুঁজতেছিলাম। আর এদিকে আমার বড় বোন শিমুল আপু একটি গার্মেন্টসের চাকরি পেয়েছে। আমাদের এলাকার এক আত্মীয়ের মাধ্যমে তিনি গার্মেন্টসের চাকরিটি পেয়েছেন। বড় আপু চাকরি পেয়েছেন ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমার বয়স তো কম। তাছাড়া আমি ছোট মানুষ। আমাকে তো আর গার্মেন্টসে নেবে না। যাই হোক, আমি মাস 2 এভাবেই রইলাম। আর এদিকে আমার বড় বোন চাকরি পাওয়ার সুবাদে এমন একজন বাড়িওয়ালা পেয়েছিলাম, যাকে আমরা 1 মাস পরে টাকা দিয়েছিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম বাড়িওয়ালা লোকটি অনেক ভালো, কারণ আমাদের বিপদের সময় সে অনেক হাল ধরেছে, আমাদেরকে অনেক সহায়তা করেছে। যাই হোক, বাড়িওয়ালার 2 ছেলে, 1 মেয়ে। তাদের সবাইকে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিয়েছে। আর বাড়িওয়ালার বউ মারা গিয়েছে অনেক আগেই। কিন্তু বাড়িওয়ালা যে এত একটা ভয়ঙ্কর কাজ করবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বড় বোন শিমুল আপু, ইদানিং তাকে খুব রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে। কিন্তু আপুকে কেন এরকম রোমান্টিক মনে হচ্ছে, তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আর আপু একদিন একসাথে শুয়ে রইলাম রাতে। কিন্তু মধ্যরাতে কিসের যেন সন্দেহে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে নেই। আপু আমার পাশে নেই। এ অবস্থাটা দেখে আমার ভেতরটা কেটে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, কোথায় গেল আমার আপু? আমাদের কিচেন ঘর, নিজের রুম সহ খুব ভালো করে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও আপুকে পেলাম না। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম, তাহলে আপু গেল কোথায়? রাত যখন 3টা থেকে 4টা বাজে, তখন আমি দেখতে পেলাম
আপু কোথায় থেকে যেন আমাদের রুমে প্রবেশ করতেছে। আপু আসতেই আমি জিজ্ঞেস করলাম, আপু কোথায় গিয়েছিলে এত রাতে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। কোথায় গিয়েছিলে আপু, বলো না। আপু কোনো কথা না বলে একবারে চুপ করে রইল। চুপ করে এসেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার আপু তো এমন ছিল না। হঠাৎ করে আপুর কি হয়ে গেল? আমার আপু দেখতে অনেক সুন্দরী, অনেক সুশ্রী। আমার আপু অনেক স্মার্টও বটে। পরের দিন সকালে উঠে আপু একবারে রেডি হয়ে আবার গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে চলে গেল। আর আমার বয়স কম হওয়ায় আমি তো আর গার্মেন্টসে চাকরিতে ঢুকতে পারতেছি না। কিন্তু মনে মনে ভাবতেছি, আমার বোনের উপর আর কতদিন চলব? আমারও একটা কিছু করতে হবে। তাই আমি একটা চাকরি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমিও একটা চাকরি পেয়ে যাই, একটি কারখানার প্যাকেজিংয়ের কাজ। যাই হোক, এভাবেই চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের সবকিছুই স্বাভাবিক ছিল, সবকিছুই ঠিক ছিল। কিন্তু একটি জিনিস এই আমার বিবেককে বারবার বাধা দিতে শুরু করল। আর তা হল, আমরা যে রুমে থাকতাম, সেই রুমটাতে আমি আর আমার আপু একসাথে থাকতাম। কিন্তু রাত যখন গভীর হতো, তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম প্রায় প্রায় আপু আমার সাথে আমাদের বিচারের নেই। মনটা তখন খুব খারাপ হয়ে যেত। এ ব্যাপারে আপুকে জিজ্ঞেস করলে আপু কোনো কিছু বলতো না। ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। যেখানে আমার নিজের আপন বড় বোন রাতের অন্ধকারে কোথায় যায়, আমি ঘুম থেকে উঠেই দেখি আমার পাশে নেই। একদিন আমি ভাবলাম, আপু কোথায় যায়, কি করে? এই রহস্যটা আমাকে জানতেই হবে। আমি একদিন ভাবলাম যে আজকে সারারাত ঘুমাবো না, কিন্তু ঘুমের ভান ধরে পড়ে রইব। দেখব আমার বড় আপু কোথায় যায়। রাত যখন 12টা বাজে, তখন দেখলাম আপু আস্তে আস্তে উঠে দরজা খুলে কোথায় যেন যাচ্ছে। আমিও চট করে উঠে গেলাম। উঠে আপুর পিছু নিলাম। এমনভাবে পিছু নিলাম যাতে আপু কোনোভাবেই বুঝতে না পারে যে আমি তার পেছু নিচ্ছি। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে আমাদের বিল্ডিংয়ের 4 তলায় গেল। আমি ভাবলাম, আপু 4 তলায় কি করে? এখানে তো বাড়িওয়ালার থাকে, আর বাড়িওয়ালার বাসায় তো কেউ নাই। বাড়িওয়ালা শুধু একলা। ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছে। তার বয়স প্রায় 55 থেকে 60-এর মতো হবে। বাড়িওয়ালার বয়স যদিও একটু বেশি, কিন্তু সে দেখতে এখনো অনেক শক্তিশালী পুরুষের মতো। আর তাছাড়াও বাড়িওয়ালা শরীরের প্রতি খুব কেয়ার করে। তাদের কোনো অভাব নাই তো, যে কারণে শরীর স্বাস্থ্যের প্রতি তারা প্রচুর যত্নশীল হয়। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার যে রুমে থাকে, সে রুমে প্রবেশ করে গেল। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব আতঙ্কিত হয়ে গেলাম। বাড়িওয়ালার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। তাহলে কি প্রতিদিন আপু সেখানে যেত? ভাবতেই মনের ভেতরটা ফুপুরে কেঁদে উঠল। আপু সরাসরি বাড়িওয়ালা রুমের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে আস্তে আস্তে করে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম, সেখানে কি হচ্ছে। আপু সেখানে কি করে, কি হচ্ছে সেটা জানার জন্য আমি সেখানে কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম সেখান থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। যে আওয়াজটা শুনে আমার সমস্ত গায়ে শিহরিত হয়ে উঠল। বাড়িওয়ালার সাথে আপুর এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে? আর এরকম অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। এরকম অদ্ভুত আওয়াজ কেন হয়, আমি কিছুতেই বুঝতে পারি নাই। এভাবে প্রায় 10 থেকে 15 দিন আপুকে লক্ষ্য করলাম। সেখানে বাড়িওয়ালার রুমে যায়, যাওয়ার সাথে সাথে কি রকম একটা অদ্ভুত আওয়াজ আসে। তারপর একদিন আমি মনে মনে ভাবলাম, আমাকে সেই রহস্য খুঁজে বের করতেই হবে। আপু সেই রুমে গিয়ে কি করে? আর কেনই বা 60 ঊর্ধ্ব একজন বয়স্ক লোকের সাথে আপু কি করে? ঘটনার রহস্যটি জানার জন্য একদিন আমি কৌশলে বাড়িওয়ালার রুমের খাটের নিচে গিয়ে বসে থাকি। আর আপুকে বললাম, আপু আমি আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। আজকে মনে হয় আমি আর আসতে পারবো না।
রাত যখন 11টা বাজে, তখন লক্ষ্য করলাম আমার আপু বাড়িওয়ালার এখানে আসছে। আপু বাড়িওয়ালার এখানে আসতেই বাড়িওয়ালা আপুর সাথে এমন বাজে আচরণ করা শুরু করল, যা দেখে আমার দুচোখ মুছে যাওয়ার মতো অবস্থা হলো। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে অসহনীয় হয়ে গিয়েছিলাম। কাঠের নিচ থেকে আমি বেরিয়ে আসলাম। আমাকে দেখে আপু এবং বাড়িওয়ালা দুজনেই চমকে গেল। তারা দুজনেই যেমন চরম লজ্জায় পড়ে গেল। আমি আপুকে বললাম, আপু তুমি আমার বোন হয়ে এই ৬০ বছরের একটা বড়ুর সাথে তুমি এরকম কাজ করতে তোমার লজ্জা করল না? বাড়িওয়ালা এবং আপু দুজনেই আমার সামনে মাথা নিচু করে রইল। তারপর আমি আপুকে বললাম, আপু কেন তুমি এরকম কাজটা করলে? একটু বলো না আমাকে। দুনিয়াতে কি তোমার ছেলে মানুষের অভাব ছিল, তাই বলে তুমি একটা ৬০ বছরের বুড়োর সাথে? ছি আপু। আপু কিছুক্ষণ নীরব থেকে আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করল। আপু আমাকে বলল, বোন নূরজাহান, আমরা যখন খুব অভাবে পড়ে এই শহরে এসেছিলাম, তুই তো তখন খুব ছোট। তখন এই লোকটা আমাকে অনেক হেল্প করেছে, যার প্রতিদান দেওয়ার জন্য আমি প্রতিদিন তার এখানে আসতাম। কিন্তু আসতে আসতে কখন যে কোনো সময় আমি তার প্রেমে পড়ে যাই। আমি তাকে ভালোবেসে ফেলি, তা নিজেও বলতে পারি না। এক পর্যায়ে আমরা বিয়ে করে নেই। বোন আমরা এখন স্বামী স্ত্রী। কিন্তু এই সমাজকে বুঝতে দেই না। আমার বর বোন শিমুল আপুর কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার কিছুটা খারাপ লেগেছিল। তারপর ভাবলাম, যেহেতু আমার বর বোন তাকে বিয়ে করে নিয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই। আমি আমার বর বোনকে বললাম, তাহলে লুকিয়ে কেন? তোমরা স্বামী স্ত্রী তা প্রকাশ করো। তোমার স্বামীর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে? যেহেতু তুমি বিয়ে করেই ফেলেছ, তাহলে এটা প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তারপর এক পর্যায়ে আমার বোন এবং বাড়িওয়ালা আমার বোনকে স্বীকৃতি দিয়ে সমাজের কাছে এটা প্রকাশ করল। কিন্তু বাড়িওয়ালার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। সে আমার দিকে মাঝে মধ্যে কেমন করে জেনে তাকিয়ে থাকত। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমার আপু তাদের বিয়ের কথা প্রকাশ করে, তখন থেকে আমি আপুদের বাসায় থাকি। আর আমার দুলাভাই আমার দিকে প্রায় আর জেগে থাকত। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। আপুর বিয়ে হওয়ার পর আপু গার্মেন্টসের চাকরি করে না। গার্মেন্টসের চাকরি টোটাল ছেড়ে দিয়েছে। আমাকে কোনো কিছু করতে দেয় না। দুলাভাই আমাদের ফ্যামিলির সমস্ত খরচ বহন করে। একদিন যখন আমি ঘুমিয়ে রইলাম, গভীর রাতের লক্ষ্য করলাম কেউ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। প্রথমত আমি ভাবছিলাম সেটা আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন বিষয়টি আরও জটিল হতে শুরু করল, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক জোরাজুরি করার চেষ্টা করছি ছোটার জন্য, কিন্তু কোনোভাবেই ছুটতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের বাতিটি অন করতে দেখলাম। সে তো আর কেউ নয়, সে আমার বর বোনের স্বামী, অর্থাৎ আমার দুলাভাই। ৬০ বছরের ঊর্ধ্বে একটা লোকের যে এত পাওয়ার, এত শক্তি, তা যদি তার সাথে আমি ঘনিষ্ঠ না হতাম, তাহলে কখনো কল্পনাই করতে পারতাম না। অবশেষে আমার দুলাভাই আমার উপর যে অন্যায়, অত্যাচার আর জুলুম করেছিল, প্রথমত ভেবেছিলাম সেটা আমার কিছু হবে না। কিন্তু ২ থেকে ২.৫ মাস পর আমি অনুভব করতে পারলাম যে আমি সন্তান সম্ভাবা। বিষয়টি যখন আমি জানতে পারি, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর আপুর কাছে বিষয়টি পরিষ্কার করে খুলে বলি। আপু দুলাভাইকে অনেক বকাবকি করে। অনেক তিরস্কার করার পরে আপু নিজেই সিদ্ধান্ত নিল যে দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আর তা না হলে এ সন্তানের কি হবে? এ সন্তানের এমন এক পর্যায়ে গেল যেখানে যদি সন্তানটাকে আমি নষ্ট করে ফেলি, তাহলে আমার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। ডাক্তারের কাছে পরামর্শ নিলে ডাক্তার বলল, এটা নষ্ট করার কোনোভাবে উচিত না। তারপর আপু নিজের থেকেই আমার আর দুলাভাইকে বিয়ে দিয়ে দিল। হয়ে গেলাম বইনে বইনে সতীন। বন্ধুরা, এখন আমি আর আমার বোন মিলে খুব ভালোই আছি।
বন্ধুরা, যদিও আমার দুলাভাই প্লাস জামাই একটু বয়স বেশি, তারপরেও আমাদেরকে তিনি খুব সুখেই রাখেন। বন্ধুরা, তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লোক আছে। তাদের মধ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ তা চিনা খুবই কঠিন। আর এমন কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটে যা সাধারণত স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতেই খুবই কষ্ট হয়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরেও ভাগ্যের পরিহাসে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।